আজকের ক্লাসে আমরা মেডিসিন বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য সমস্যা যেটা আপনারা গ্রামগঞ্জে প্রতিনিয়তই ফেস করবেন, সেটা হচ্ছে ভার্টিগো এবং ডিজিনেস, অর্থাৎ মাথা ঘোরানির সমস্যা। একটা পেশেন্ট যখন আপনাদেরকে এসে বলবে আমার মাথা ঘোরাচ্ছে, আমার চারপাশ ঘোরাচ্ছে, মনে হচ্ছে আমি ঘুরছি, আমি ঠিকমতো হাঁটতে পারছি না, এই সমস্ত সিমটমস নিয়ে কিন্তু হর হামেশাই আপনারা একটা পেশেন্টকে ফেস করতে হবে। ঠিক আছে? তো এই মেডিসিন বিষয়ের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। হ্যাঁ, আমাদের আজকের আলোচ্য বিষয় ভার্টিগো এবং ডিজিনেস, দুটা কি জিনিস এবং দুটার মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য এবং এগুলোর চিকিৎসা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে শুরু করতে হচ্ছে। আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের অবস্থা খুব একটা ভালো নেই। তারা প্রতিনিয়তই নির্যাতিত নিপীড়িত হচ্ছে সেই বর্বর ইহুদি জাতিদের হাতে। তো সবার কাছে যেমনি ভাবে দোয়ার আবদার, ঠিক তেমনি ভাবে কিছু প্রস্তুতির এরদাদের প্রয়োজন আছে। কারণ আমরা আসলে খুব ক্রুশিয়াল একটা মুহূর্তে পৃথিবীর এই সময়টাতে বসবাস করছি। খুব শীঘ্রই হয়তোবা সামথিং উইল হ্যাপেন। সেই জন্যে সবার আগে যেটা আমাদের করা উচিত যে এরদাদ, যে যার যার অবস্থান থেকে প্রস্তুতি নেওয়া, লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়া, প্রস্তুতি নিতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে ফিলিস্তিনের এই অবস্থায় আমরা যার যতটুকু সামর্থ্য আছে আমরা ফিলিস্তিনের পাশে আর্থিকভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আর তৃতীয়ত হচ্ছে যে আমরা এই ইসরায়েলিদের যত সব পণ্য আছে, এই সমস্ত ইহুদিদের পণ্যগুলোকে আমরা যথাসম্ভব বয়কট করব। এটা হচ্ছে যে হ্যাঁ, একটা অর্থনৈতিক যুদ্ধ বলতে পারেন, এটা করতে হবে। ঠিক আছে? এবং সর্বশেষ আমরা যেটা করব সেটা হচ্ছে যে সকল ধরনের ইসলামের জন্য, দিনের জন্য, আপনার রবের জন্য যখন কোনো ডাক আসবে, জেহাদের আহ্বান আসবে, সেই জন্য প্রস্তুত থাকতে হবে। তো এটা হলো কথা। তো যাই হোক, আমাদের পড়াশোনা শুরু করছি। আল্লাহ পাক মুসলমানদেরকে সুরক্ষিত রাখুক এবং সকল ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদের ঊর্ধ্বে বিজয় দান করুক। আচ্ছা, আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভার্টিগো। ঠিক আছে? ভার্টিগো, অপরটি হলো ডিজিনেস। DIZZINESS, ডিজিনেস। ঠিক আছে? তো এই ভার্টিগো এবং ডিজিনেসের মধ্যে দুইটা মানে খুবই সূক্ষ্ম ডিফারেন্স আছে। তার আগে যদি আমরা শাব্দিক অর্থ বলতে যাই, এই দুইটার অর্থই ঘুরানি, মানে মাথা ঘোরাচ্ছে। কিন্তু সূক্ষ্ম ডিফারেন্স কি? ভার্টিগো মোটামুটি একটা ব্যাপক শব্দ, এটা একটা ব্যাপক শব্দ। অপরদিকে ডিজিনেস এটা মাত্র একটা সিমটমস, এটা একটা সিমটমস। ঠিক আছে? সিমটমস মানে উপসর্গ, এটা একটা উপসর্গ। আর ভার্টিগো একটা ব্যাপক বিস্তৃত শব্দ। কেন বলা হচ্ছে? কারণ এই ভার্টিগো এটাও যদি হয় সিমটমস, এটার সাথে কিছু সাথে কিছু সিমটমস থাকে, বলতে পারেন এটা একটা অনেকগুলো সিমটমসের সমন্বিত একটা সিনড্রোম। ঠিক আছে? তো যেখানে কি হবে, আমাদের যে পরিপার্শ্বিকতা আছে, পরিবেশ, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট অর্থাৎ যেই পেশেন্টটা আপনার কাছে আসলো, মানে যিনি আক্রান্ত রোগী, তার চারপাশে, তার সাপেক্ষে যে সে পরিবেশটাতে সে আছে, তার কাছে অনুভূত হবে তার এই পরিবেশটা ঘুরছে, ঘুরছে। সেটাকে বলা হয় স্পাইনিং সেন্সেশন। স্পাইনিং সেন্সেশন, স্পাইনিং সেন্সেশন। এখন এই স্পাইনিং সেন্সেশনটা কেমন হবে? এই স্পাইনিং সেন্সেশনটা দুই ধরনের হইতে পারে। প্রথমত হচ্ছে যে সে ফিল করতে পারে যে সে নিজেই হচ্ছে পরিবেশের সাপেক্ষে ঘুরতেছে, স্পাইন করতেছে। আপনারা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলের যে ওয়েলকাম একটা ইয়া আছে, ইন্ট্রো একটা পর্ব আছে, যেখানে হচ্ছে আমাদের মেডিকেল গাইডলাইন বিডি এই নামটা এইভাবে স্পাইন করে, আমরা অ্যানিমেশনের মধ্যে স্পাইনিং ইফেক্ট দিয়েছি। তো যেই কারণে এটা স্পাইন মানে ঘুরে, স্পাইন মানে ঘুরছে। তো এখানেও দুইটা হতে পারে, একটা হচ্ছে পেশেন্ট ঘুরবে, মানে পেশেন্ট পরিবেশের সাপেক্ষে ঘুরবে, স্পাইনিং হবে, অথবা পরিবেশ পেশেন্টের সাপেক্ষে ঘুরবে, পরিবেশ ঘুরতেছে অথবা পেশেন্ট নিজে ঘুরতেছে, যে কোনো একটা হবে। তার খালি যে মাথা ঘুরছে তা না, তার পুরা শরীর সহ সে ফিল করবে যে সে স্থির হয়ে বসতে পারবে না, সে স্থির হয়ে শুইতে পারবে না, সে স্থির হয়ে দাঁড়াইতে পারবে না। ঠিক আছে? এই একটা মানে মারাত্মক ধরনের বাজে সেন্সেশন, যেটার জন্য পেশেন্ট খুবই অস্থির ফিল করবে।
একই সাথে এরকম সেন্সেশন যখন অনুভূত হয় একটা পেশেন্টের, তখন সে কি করবে? বমি বমি ভাব অথবা ভমিটিং হবে তার। নাউজিয়া অথবা ভমিটিং, নাউজিয়া অর ভমিটিং, মানে বমি বমি ভাব অথবা বমি হবে, ভমিটিং হবে এই সিচুয়েশনটাতে, ঠিক আছে? বমি বা বমি বমি ভাব হবে। এরপরে আর কি হইতে পারে? একই সাথে হবে হচ্ছে যে কানের ভিতরে টিনিটাস হইতে পারে। টিনিটাস, টিনিটাস, এই টিনিটাস মানে কি? টিনিটাস মানে হচ্ছে যে কানের ভিতর শো শো বো ভো করা, মানে কানের ভিতর একটা আপনার শব্দ হওয়া, একটা আননোন একটা ইরিটেটিং একটা শব্দ হওয়া, যেটা স্বাভাবিক না, অস্বাভাবিক। স্বাভাবিকভাবে এই শব্দটা কানে পেশেন্টের থাকে না বা আমাদের থাকে না। এটা একটু যখন ভার্টিগোর পেশেন্টে আসবে আপনাদের কাছে, তখন যখন প্রশ্ন করবেন কানে কি শব্দ করে, শুশু করে, বলবে যে হ্যাঁ শুশু করতেছে। তার মানে কানের মধ্যে একটা উপসর্গ দেখা দিবে। একই সাথে কানের মধ্যে সে ফুলনেস ফিল করবে। ফুলনেস মানে হচ্ছে যে এটা কনজেস্টেড ফিল করবে, মনে হচ্ছে কানের ভিতরটাকে ঢিপ মেরে আছে আর কি। গ্রামের ভাষায় আমরা বলতে পারি ডিপ মেরে আছে, চাপ অনুভূত হয়ে আছে, এরকম একটা ফিলিং তার আসতে পারে। তার মানে কানের দুইটা উপসর্গ আসবে এখানে, একটা হচ্ছে টিনিটাস, একটা হচ্ছে ফুলনেস, এরকম একটা এই দুইটা থাকবে। একই সাথে আমরা বললাম জিআইটির একটা প্রবলেম, নাউজিয়া এবং ভমিটিং, এটা থাকবে। আর এই যে ঘোরানি, স্পাইনিং সেন্সেশন, এটা তো হচ্ছে যে তার মস্তিষ্ক, মাথা, ব্রেইন দিয়ে সে অনুভূত করবে আর কি, ঠিক আছে? তাহলে এটা মানে ধরেন ব্রেইনের অসুবিধা হবে এখানে, তারপরে আপনার জিআইটির অসুবিধা মানে সিমটমস আসবে, তারপরে আসবে হচ্ছে যে কানের উপসর্গ আসবে, একই সাথে চোখেরও উপসর্গ এখানে আসবে। চোখের উপসর্গ কি আসবে জানেন? চোখের উপসর্গ আসবে হচ্ছে যে মিস্টিগমাস নামে একটা জিনিস আছে, আমি লিখে দিচ্ছি, মিস্টিগমাস। এটা একটা টার্ম, এটা একটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের টার্ম। এর মানে কি? এর মানে হচ্ছে যে আনকন্ট্রোলড আইবল মুভমেন্ট, যখন আপনার চোখ মানে অনিয়ন্ত্রিতভাবে ঘোরাঘুরি করবে ডানে বামে। সেটা করার জন্য আমরা পেশেন্টের সামনে একজন ডাক্তারের সাথে যদি আপনাদের থাকার সুযোগ হয়, তখন দেখবেন এই পেশেন্ট আসলে সে ক্লিনিক্যালি এক্সামিন করবে কিভাবে, এই মিস্টিগমাসটা কিভাবে খুঁজে বের করবে, তার এক আঙ্গুল দিয়ে তার চোখের দুইটা আইবল সেন্ট্রালাইজ করার মধ্য দিয়ে সে এটা বুঝার চেষ্টা করবে তার চোখগুলো তার নিয়ন্ত্রণের বাইরে গিয়ে আনকন্ট্রোলড ওয়েতে কাঁপছে কিনা, মুভ হচ্ছে কিনা, মানে ভাইব্রেশন হচ্ছে কিনা, বা একটু নড়াচড়া করতেছে কিনা। যদি এটা থাকে তাহলে আমরা বলতে পারবো যে তার মিস্টিগমাসটা প্রেজেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে ভার্টিগোর একটা উপসর্গ, এই মিস্টিগমাস থাকবে বা থাকতে পারে, সবসময় যে থাকবে তা না। একই সাথে ব্লার্ড ভিশন আসতে পারে, মানে চোখে ঝাপসা দেখতে পারে, ব্লার্ড ভিশন, ব্লার্ড ভিশন। আচ্ছা, ব্লার্ড ভিশন মানে হচ্ছে চোখে ঝাপসা দেখা আর কি, হ্যাঁ? তাহলে দেখেন এই ভার্টিগো একটা ক্লিনিক্যাল কন্ডিশন, একটা রোগ অবস্থা, একটা সিনড্রোম যেখানে অনেকগুলো সিমটমস চলে আসছে, ঠিক আছে? আর অপরদিকে ডিজিনেস, যে ডিজিনেস শাব্দিক অর্থও কিন্তু মাথা ঘোরানো, আবার এদিকে ভার্টিগো শাব্দিক অর্থও কিন্তু মাথা ঘোরানো, কিন্তু দুইটার মধ্যে তফাৎ আছে। এই ভার্টিগোটা একটা ব্যাপক বিশ্লেষণের বিষয়, আমি বুঝাই দিলাম যেটা। অপরদিকে ডিজিনেস যেটা, এটা শুধু মাথা ঘোরাবে। এটা আপনার আমরা সহজভাবে বলি, কোনো ওষুধ যখন আপনি সেবন করেন, কিছু কিছু ওষুধের সাইড ইফেক্টের ফলে আমাদের মাথা ঘোরায় না, একটু একটু মাথা ঘোরানি অনুভূত হয়, ঠিক আছে? এছাড়া আপনার অন্য ক্ষেত্রেও যেমন আপনি একটু জার্নি করলে, অথবা আপনার শারীরিক অন্যান্য অসুস্থতা যখন থাকবে, শারীরিক দুর্বলতা যখন থাকবে, উচ্চ রক্তচাপ যখন থাকবে, নিম্ন রক্তচাপ যখন থাকবে, এই সমস্ত অন্যান্য রোগ অবস্থার সাথে অ্যাসোসিয়েটেড থাকে, অথবা কোনো ওষুধের সাইড ইফেক্টের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, ঠিক আছে? আর ইন জেনারেলি এমনিতেও উইকনেস, দুর্বলতা, কোনো পেশেন্ট দুর্বল, সেক্ষেত্রেও তার মাথাটা একটু ঘুরতে পারে। এই ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে না, এই ক্ষেত্রে হচ্ছে না হলো যে এই যে আমরা বললাম স্পাইনিং সেন্সেশন, যেটা তার এনভায়রনমেন্ট, পেশেন্টের সাপেক্ষে পরিবেশ, অথবা পরিবেশের সাপেক্ষে পেশেন্ট সে অনুভূত করবে সে ঘুরছে, এই জিনিসটা কিন্তু ডিজিনেসে থাকছে না। অপরদিকে ভার্টিগোতে এটা থাকছে। অনেকগুলো উপসর্গ ভার্টিগোতে একসাথে মিলে আমরা সেটাকে বলি হচ্ছে যে ভার্টিগো। আরেকটা উপসর্গ ভার্টিগোর মধ্যে থাকে, সেটা হচ্ছে যে তার ইমব্যালেন্সড একটা ইকুইলিব্রিয়াম, যেটাকে আমরা বলি ভারসাম্যহীনতা। অর্থাৎ আপনার আমরা নর্মালি দুই চাকা যানবাহন তো দেখে অভ্যস্ত না। দুই চাকার যানবাহনগুলো কি নিজে ড্রাইভ করতে হয়, চার সাইকেল, তারপর হচ্ছে যে আপনার বাইক, এটা যেটা। তো মানুষ কিন্তু দুই পায়ের উপর ভর করে হাঁটে, মানুষ দুই পায়ের উপর ভর করে হাঁটে, কিন্তু অন্যান্য প্রাণী কিন্তু দেখবেন আপনার চার পাই, চারটা পা থাকে তাদের।
তো এই 4 পা দ্বারা খুব ইজিলি তারা ব্যালেন্স মেইনটেইন করে হাঁটতে পারে। তা আমাদের ২ টি মাত্র পা দিয়ে আমরা কিভাবে ব্যালেন্স মেইনটেইন করে সোজা পথে হেঁটে যাচ্ছি, আঁকাবাঁকা হচ্ছি, যানবাহন একটা জ্যাম-জটের মধ্যে যানবাহন অতিক্রম করতেছি। খুব সূক্ষ্মভাবে কোনো একটা রাস্তায় কাদা-মাটি আছে সেটা অতিক্রম করে সাবধানতার সহিত যেতে পারি। কিভাবে সম্ভব এটা? এই যে ভারসাম্যটা আমাদের বডির এ এই যে ক্যাপাবিলিটিটা, এটা স্রষ্টা প্রদত্ত একটা বিশেষ দান, একটা বিশেষ রহমত, এহসান। তো এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম, হ্যাঁ? ভারসাম্যতা। এই ইকুইলিব্রিয়ামটা যদি ভারসাম্যহীন হয়ে যায়, অস্বাভাবিক হয়ে যায়, তখন এটাকে ইমব্যালেন্সড ইকুইলিব্রিয়াম বলা যায়, হ্যাঁ? ইমব্যালেন্সড ভারসাম্যহীন অবস্থা মানে হাঁটতে আর সে স্বাভাবিকভাবে পারবে না। দেখা গেছে হাঁটতেছে হয়তো ডানে চাপ দিচ্ছে, নাইলে বামে চাপ দিচ্ছে, অথবা হচ্ছে সে এলোমেলো হয়ে মানে স্বাভাবিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে স্বাভাবিকভাবে পূর্বে সুস্থ অবস্থায় যেমন হাঁটতে পারতো, তেমনিভাবে হাঁটতে পারবে না। ডানে বামে সে সরে যাবে। এরকম একটা ভারসাম্যহীন অবস্থাও কিন্তু এই ভার্টিগোতে তৈরি হবে। এখন আসেন, এই ভার্টিগোতে এতগুলো জিনিস তৈরি যে হবে, কেন হয় এতগুলো জিনিস তৈরি? এই ভার্টিগো কিন্তু অসংখ্য রোগের উপসর্গ। এই একটা উপসর্গ যেটাকে সিনড্রোম বলতে পারেন আপনি। এই উপসর্গের অধীনে আরো অনেকগুলো উপসর্গের প্যাকেজ আছে। অনেকগুলো উপসর্গের প্যাকেজ যেগুলো বুঝাই দিলাম আরকি, ঠিক আছে? তো এই ভার্টিগো অ্যাকচুয়ালি অনেকগুলো আন্ডারলাইন ডিজিজ এর উপসর্গ, প্রধান উপসর্গ। তো আন্ডারলাইন ডিজিজ গুলো অনেকগুলো আছে। এর মধ্যে যদি আমি একটা সেন্টেন্স দিয়ে বুঝাই দেই, সেটা কি? সেটা হচ্ছে ভেস্টিবুলার ডিস্টারবেন্স, ঠিক আছে? লিখে দেই, একটু লিখে রাখবেন। ভেস্টিবুলার ডিস্টারবেন্স। এই যে আমাদের একটা মধ্যকর্ণ এবং স্নায়বিক নার্ভাস সিস্টেমের মধ্যে একটা বড় অংশ, মধ্যকর্ণের একটা বড় অংশ, এই ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য বজায় রাখার একটা বড় অংশ, সেটা হচ্ছে ভেস্টিবুলার সিস্টেম। এই ভেস্টিবুলার সিস্টেমে যখন কোনো ডিস্টারবেন্স প্রবেশ করবে বিভিন্ন রোগ হয়ে আর কি, তো সেই ডিস্টারবেন্সের ফলে আমাদের এই ভেস্টিবুলার সিস্টেমের মধ্যকর্ণের ভিতরে বা এই যে ইকুইলিব্রিয়াম বজায় রাখার যে সিস্টেমটা, সেই সিস্টেমের মধ্যে যে অর্গানস এন্ড পার্টস অফ অর্গানসগুলো থাকে, সেগুলোর কোনো একটা বা একাধিকটা যখন তার কাজ ঠিকমতো করতে পারে না, মানে তার কাজটা ঠিকমতো করতে ব্যর্থ হয়, তখন যায় হচ্ছে বডি একটা মানে মিস মেসেজ পায়, যেখানে থাকে হচ্ছে যে পরিবেশ ঘুরতেছে, নিজে ঘুরতেছে, এরকম একটা ভুল মেসেজ পায়, তার ভারসাম্যহীনতা বজায় থাকে না। তো এই ভেস্টিবুলার সিস্টেমের যে কোনো ডিস্টারবেন্স যখন আসবে, সেই ডিস্টারবেন্সের ফলে আপনার এই ভার্টিগো দেখা দিবে। আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে উপসর্গগুলো আসবে, এই উপসর্গগুলো অর্থাৎ ভার্টিগো সিনড্রোমটা যখন আসবে, তখন আমাদের বা একজন চিকিৎসকের, রেজিস্টার্ড চিকিৎসকের প্রধান চ্যালেঞ্জিং কাজ হচ্ছে যে এটার কজটা নির্ণয় করা। প্রধান কারণ কোথায়, এই যে ভেস্টিবুলার সিস্টেমের কোন অসুবিধার কারণে, কোন ত্রুটির কারণে, কোন রোগের কারণে এটা দেখা দিয়েছে, সেটা সে নির্ণয় করবে সর্বপ্রথম। এটা নির্ণয় করতে গিয়ে ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে পারে, হিস্ট্রি নিতে পারে, তারপর হচ্ছে সিটি স্ক্যান অফ ব্রেইন, সিটি স্ক্যান অফ এমআরআই, এগুলো করে মধ্যকর্ণ সহ ব্রেইনের কোনো ডিস্টারবেন্স আছে কিনা, ভেস্টিবুলার সিস্টেমের কোনো ডিস্টারবেন্স আছে কিনা, এগুলো সে খুঁজে বের করে ডিজিজের কজটা স্পেসিফাই করবে, নির্দিষ্ট করবে। ডিজিজের কজটা নির্দিষ্ট করার পরে নির্দিষ্ট চিকিৎসার, ওই যে কজ বা কারণের সুনির্দিষ্ট চিকিৎসা দেওয়ার পাশাপাশি কিছু উপসর্গ ভেদে চিকিৎসা দিতে হবে। এই যে উপসর্গগুলো সবগুলো তো কষ্টদায়ক উপসর্গ, হ্যাঁ? এই পরিবেশ ঘুরতেছে বা নিজে ঘুরতেছে, বমি বমি ভাব হচ্ছে, বমি হচ্ছে, তারপরে হচ্ছে যে তার ইমব্যালেন্সড ইকুইলিব্রিয়াম হইতেছে, মধ্যকর্ণের ভিতরে কিছু উপসর্গ আসতেছে যেগুলো বিরক্তিকর, চোখের মধ্যে কিছুটা উপসর্গ আসতেছে যেগুলো বিরক্তিকর, এইগুলো ট্রিট করার জন্য পাশাপাশি কিছু চিকিৎসা দিবে। এগুলো ট্রিট করার জন্য যে চিকিৎসা দিবে সেটাকে বলা হবে সিমটোমেটিক ট্রিটমেন্ট বা উপসর্গ ভেদে চিকিৎসা। আর এগুলো আসছে, ভার্টিগো আসছে যে রোগের, নির্দিষ্ট রোগের কারণে, সেই নির্দিষ্ট রোগের চিকিৎসা দিবে। ঠিক আছে? এই দুইটা অংশ মিলিয়ে এই ভার্টিগো চিকিৎসা করতে হয় এবং প্রয়োজনে রিহ্যাবিলিটেশন লাগে, ভেস্টিবুলার রিহ্যাবিলিটেশন লাগে। ধীরে ধীরে হচ্ছে যে ব্যালেন্সটাকে ট্রেনিং করতে হয়, এই যে ইকুইলিব্রিয়ামের ট্রেনিং করে দেন হচ্ছে যে বিশেষায়িত একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে দীর্ঘ সময় নিয়ে ধীরে ধীরে সুস্থতার দিকে হাঁটতে হয়, মানে যেতে হয়। এখন অ্যাজ এ প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার, আপনি যখন প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মী হিসেবে স্বাস্থ্যসেবা প্রদান করতে যাবেন, তখন এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে
আপনার করণীয়টা কি সেটা আমরা আপনাকে একবার ইজিলি ডিরেকশন দিয়ে দিতেছি, ঠিক আছে। এখন এই রোগটা সম্পর্কে বুঝতে তো আশা করি আর কারো কোনো সমস্যা নেই। তারপরেও যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাদের প্রাইভেট গ্রুপে নক দিবেন, আমাকে ফার্দার নেক্সট কোনো ক্লাসে প্রশ্ন করবেন, আমি সলভ করে দিব। তাহলে ভার্টিগো ডিজিজটা বা রোগ অবস্থাটা সম্পর্কে আমরা মোটামুটি স্বচ্ছ ধারণা নিলাম। এখন এই সমস্ত উপসর্গ যখন একটা পেশেন্ট আপনাদের কাছে নিয়ে আসবে, তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট। সিমটোমেটিক আরএক্স, এইটা আপনারা করবেন, এছাড়া আপনাদের আর কিছু করার নেই। এই সিমটোমেটিক আরএক্সটা আমরা কি দিয়ে করব বা কেমনে করব এটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। আমাদের হাতে কিছু অপশন থাকবে, সেই অপশনগুলোর মাধ্যমে আমরা এই ওষুধ মানে এই অবস্থাটার চিকিৎসা করার চেষ্টা করব। এর মধ্যে হচ্ছে সর্বপ্রথম বিটা হিস্টিন নামে একটা ওষুধ বাজারে পাওয়া যায়, বাংলাদেশের বাজারে ট্যাবলেট ভার্টিনর, মিনারিল, তারপরে হচ্ছে যে ভিসার্ক 8 অথবা 16, দুইটা পোটেন্টে পাওয়া যায়, দুইটা স্ট্রেন্থে পাওয়া যায়, ঠিক আছে, 8 অথবা 16। তো ইনিশিয়ালি আপনি 16 দিবেন না, এটা 8 মিলিগ্রামটা দিবেন। এই বিটা হিস্টিন, আই রিপিট দ্যাট, জেনেরিক নেমটা হচ্ছে যে বিটা হিস্টিন। তো এই বিটা হিস্টিন কিভাবে দিবেন, 2 বেলা করে মিনিমাম 10 দিনের জন্য আপনি সাজেস্ট করে দেন। এখন এই ওষুধটা যখন দিবেন কি করবে এই ওষুধটা, এই ওষুধটা প্রধানত তার যে মিডল ইয়ারের যে ডিস্টারবেন্সগুলো, যে উপসর্গগুলো ছিল, কানের ভিতর শোষো করা, কানের মধ্যে হচ্ছে যে ফুল একটা ফুলনেস ফিল করা, কনজেশন ফিল করা, কিছুটা কানে কম শুনতে হইতে পারে, এই সমস্ত মানে মধ্যকর্ণের ডিস্টারবেন্সটা ধীরে ধীরে কারেকশন হওয়ার পাশাপাশি মাথা ঘুরানির যে অনুভূতিটা, হ্যাঁ, যেটা বলছি আমরা স্পাইনিং সেন্সেশন, সেটাও কি করবে আস্তে আস্তে কমে আসবে। তাহলে এই ওষুধটা আপনারা প্রধানত রাখবেন। এটার সাথে আপনারা যেহেতু বমি বমি ভাব এবং বমি অবশ্যই থাকে বা থাকবে বা হতে পারে, হতে পারলে তো যেহেতু হতে পারে সেজন্য এটা প্রোফাইল্যাক্সিস বা প্রিভেন্ট করার জন্য একটা ওষুধ আপনাকে দিতে হচ্ছে। এখানে আমাদের হাতে বেশ কিছু অপশন আপনাদেরকে আমি শিখাই দিচ্ছি। আমরা ট্যাবলেট ভার্গন তো চিনি তাই না, প্রোক্লোর প্যারাজিন, হ্যাঁ, ট্যাবলেট ভার্গন 5 mg। আচ্ছা, এই ওষুধটা আমরা দিতে পারবো। এই ওষুধটা আপনার অন্যান্য ব্র্যান্ড নেমের অধীনে আওতায় পাওয়া যায়, যেমন প্রমটিল আছে, তারপর স্টিমিটিল আছে, এই জাতীয় যে নামগুলো আছে টপ 10 আপনাদের পছন্দ মতো ফার্মা চুজ করে নেবেন। তো এই প্রোক্লোর প্যারাজিন ওষুধটা 5 মিলিগ্রাম করে আমরা দিনে 3 বার দিতে পারবো, খালি পেটে, অবশ্যই এটা খালি পেটে দিব আমরা, ঠিক আছে। সকালে, দুপুরে, রাতে 3 বার বা সর্বনিম্ন 2 বারও দেওয়া যাবে। এটার আরও অন্যান্য ইন্ডিকেশন আছে, 10 থেকে 15 দিন আমরা দিব, হ্যাঁ, 10 থেকে 15 দিন আমরা কিভাবে দিব, খালি পেটে দিব। তাহলে এটা কি করবে, নাউজিয়া এবং ভমিটিং এই যে প্রবণতাটা তার, এটা দূর করবে এবং এটা কিন্তু একই সাথে মাথা ঘুরানি সিমটমসটাও কমাতে সহযোগিতা করে। তাহলে এই একটা অপশন আমরা পেলাম, কোনটার সাথে, প্রথমটার সাথে দ্বিতীয় একটা অপশন আমরা পাইছি। এখন এইটার পাশাপাশি আর কি অন্য কোনোটা দেওয়া যাবে, খালি কি এই ভার্গন বা স্টিমিটিলি দিবেন, অন্য কিছু দেওয়া যাবে না? হ্যাঁ, অন্য আরও অপশন আমাদের হাতে আছে, শুধুমাত্র মিক্লিজ নামে বাজারে পাওয়া যায় ট্যাবলেট অ্যাক্লিজ, হ্যাঁ, ACLIZ, অ্যাক্লিজ নামে পাওয়া যায় 50, সম্ভবত 50 মিলিগ্রাম মিক্লিজাইন, ঠিক আছে। এই মিক্লিজাইনটাও আমরা দিনে 2 বার দিতে পারবো, সকালে রাতে, এটাও খালি পেটে দিব আমরা। তাহলে এটা কি করবে, এটা হচ্ছে যে মোশন সিকনেসেও এটা ব্যবহার করা হয়, শুধু মাথা ঘোরানির উপসর্গেও ব্যবহার করা যায় এবং এই ভার্টিগোর ক্ষেত্রে সাপোর্টিং একটা অ্যাডজাঙ্ক্ট ওষুধ হিসেবেও ব্যবহার করা যাবে। তাইলে আমরা ওইটার, অথবা আমরা এই মিক্লিজাইন হাইড্রোক্লোরাইড ব্র্যান্ড নেম হিসেবে অ্যাক্লিজ হিসেবে পাবো আমরা, এটা দিতে পারবো। আচ্ছা, এটা ছাড়া আর কি দিতে পারবো, হ্যাঁ, আরও অপশন আছে, 2টা অপশন পাইলেন। আর একটা অপশন আপনাদেরকে শিখাই দেই, সেটা হচ্ছে যে শুধুমাত্র সিনারেজিন, হ্যাঁ, সিনারন, বাংলাদেশের বাজারে ট্যাবলেট সিনারন নামে পাওয়া যায়, ট্যাবলেট সিনারন, হ্যাঁ, এটা দিতে পারেন 2 বেলা। এটা খালি পেট ভরা পেট, ক্যান বি টেকেন এনি টাইম, 10 থেকে 15 দিন, ঠিক আছে। এটাও যেমনিভাবে তার নাউজিয়া ভমিটিং কমাবে, পাশাপাশি কি করবে, পাশাপাশি তার মাথা ঘুরানিও কমবে, ঠিক আছে। তাহলে এই আরেকটা অপশন পাইলাম, তৃতীয় অপশন। আর কি কোনো অপশন আছে? হ্যাঁ, অপশনের অভাব নাই, আরো অপশন আছে। আচ্ছা, আমরা এর সাথে দিতে পারবো কি, এর সাথে আমরা দিতে পারবো ট্যাবলেট সিনারন প্লাস বা বাংলাদেশের বাজারে রিভার্ট নামেও পাওয়া যায়, হ্যাঁ, রিভার্ট।
আচ্ছা, এটার মধ্যে থাকে ওই সিনারেজিনও থাকবে, সাথে হচ্ছে যে আপনার ডাইমেন হাইড্রিনেট নামে আরেকটা উপাদান থাকবে। কম্বাইন্ডলি যৌথভাবে দুইটা ওষুধ চমৎকার কাজ করে। এই দুইটা ওষুধ কম্বিনেশন আমরা সকালে একটা রাতে একটা দিব, তাও 10 থেকে 15 দিন, ঠিক আছে। এই যে প্রথম একটা প্রধান অপশন মানে প্রিন্সিপাল প্রধান, আর এইটার সাথে অ্যাডজাঙ্ক্ট হিসেবে আমরা কতগুলো অপশন পেলাম। প্রথমত আমরা কি দিতে পারবো, বার্গন বা স্টিমেটিল দিতে পারবো। দ্বিতীয়ত আমরা কি দিতে পারবো, মিক্লিজাইন দিতে পারবো। তৃতীয়ত মিক্লিজাইনের কম্বিনেশনে অ্যাক্লিস প্লাস যেটা আছে সেটাও দেওয়া যাবে এখানে, ঠিক আছে। চতুর্থ হচ্ছে আপনারা কি দিতে পারবেন, শুধু সিনারেজিন, সিনারন ট্যাবলেট সিনারন দিতে পারবেন। আর কি দিতে পারবেন, সিনারন প্লাস বা রিবার্ডো দিতে পারবেন। এই 4-5টা অপশন আমরা এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। এগুলো এইটার সাথে বিটা হিস্টিনের সাথে মানে ভার্টিনোর অথবা মিনারিল অথবা হচ্ছে যে আপনার ভিসার্ক, এইটার পাশাপাশি আপনারা এই 4-5টা অপশনের যে কোনো একটা, এমন না সব একসাথে দিয়ে দিন এরকম না, ঠিক আছে। তাহলে যে কোনো একটা এই দুইটার ওষুধের সাথে আমরা রাখবো। এই দুইটা ওষুধ আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এজ এ প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে যখন আপনারা হয়তো বা এমন হইতে পারে বাসায় আপনারা কলে যাইতে পারেন, যে পেশেন্ট তো আপনার ওষুধের দোকান পর্যন্ত আসার সক্ষমতা নাই, হাঁটতে পারবে না, ইকুইলিব্রিয়াম তার নাই, এবং সে পরিবেশ ঘুরতেছে, এরকম হইলে ওখানে যদি বলে যে মাথা ঘুরানি উঠছে এরকম, তাহলে ব্যাগে করে এই দুইটা ওষুধ নিয়ে যাবেন। এই দুইটা ওষুধ মানে দুই ধরনের ওষুধ, প্রথমটা তো নেই ফিক্সড, এরপরে যে 4-5টা ধরন বলছি 4-5টার মধ্যে আপনার সব থেকে বেস্ট চয়েস হচ্ছে লাস্টে যেটা আপনাদেরকে বললাম, সিনারন প্লাস বা রিবার্ড। এই দুইটা কম্বিনেশন করে দিলে আসলে ওই রকম আর স্পেসিফিক চিকিৎসা যেটা বলছি সেইটুক পর্যন্ত, এত দূর পর্যন্ত যেতে হয় না। এই দুইটা ওষুধ দিয়েই, এই দুই ধরনের ওষুধ দিয়েই পুরা ভার্টিগো যেই কারণেই হোক না কেন সুস্থ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। তবে 4-5% ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আপনার এই পেশেন্টটাকে আপনার সুপার স্পেশালিস্ট রেফারেলে পাঠানো লাগতে পারে, অর্থাৎ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো লাগতে পারে। তো যদি ইমপ্রুভ না করে 2 থেকে 3 দিন, আর এখানে কিন্তু বেড রেস্টের একটা বিষয় আছে। এই ওষুধের পাশাপাশি পেশেন্টকে বলে দিবেন একেবারেই বেড রেস্টে থাকতে হবে, এবং বেড রেস্টে থাকার পাশাপাশি রোগীকে বলে দিবেন 5 থেকে 6 দিনের মধ্যে যদি এটা ইমপ্রুভ না করে এবং প্রেশারটা যদি ঠিক থাকে, তার পেশেন্টের সিমটমস ডে বাই ডে যদি খারাপ না হয়, তাহলে 4-5 দিনে অপেক্ষা করতে পারবে। আর যদি 4-5 দিন অপেক্ষা করার পরেও সেটা ইমপ্রুভ হচ্ছে না, তারপর সিমটমসগুলো বাড়তেছে, প্রেশার আপ ডাউন করতেছে, অথবা তার প্রিভিয়াস কোনো স্ট্রোকের ইতিহাস আছে, মানে হার্ট অ্যাটাক অথবা ব্রেইন স্ট্রোকের কোনো ইতিহাস আছে, এরকম ইতিহাস থাকলে তাকে ইনিশিয়ালি আগেই, বিশেষ করে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের কোনো ইতিহাস থাকলে, বয়স বেশি হইলে, এরকম কোনো ঝুঁকি থাকলে তাকে আগেই হাসপাতাল পাঠিয়ে দিবেন। এছাড়া অন্য ক্ষেত্রগুলোতে ওয়েট করতে পারবেন, 4-5 দিন অপেক্ষা করা যাবে। ইমপ্রুভ না হলে বলবেন যে ডাক্তারের কাছে যেতে হবে, তখন সিটি স্ক্যান অথবা এমআরআই এই সমস্ত পরীক্ষা অথবা অন্যান্য পরীক্ষার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক এই ভার্টিগো এর মূল কারণ নির্ধারণ করবে এবং মূল কারণের চিকিৎসা দিতে পারে। সেখানে কর্টিকোস্টেরয়েড থাকতে পারে, সেখানে অ্যান্টিভাইরাল অথবা অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ থাকতে পারে, আদার্স অনেক ওষুধই তারা ব্যবহার করতে পারে, ঠিক আছে। তো অ্যাজ এ প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার আপনারা এই দুই ধরনের ওষুধের বাইরে অন্য কোনো কিছু ব্যবহার করবেন না। এবার আসেন ডিজিনেস, বলছেন যে প্রথমে আমাকে বলতে পারেন হয়তো স্যার ডিজিনেস যেটা বলছেন ওটার জন্য কি করব। হ্যাঁ, ওইটা হচ্ছে যে যদি কারো মাথা ঘুরানি বলে, শুধু মাথা ঘুরাইতেছে, এমনিতে একটু হাঁটতে অস্বাভাবিক লাগতেছে, কেমন জানি লাগতেছে, অথবা কোনো ওষুধের সাইড ইফেক্টের কারণে কোনো ওষুধ খেয়েছে, পরে হচ্ছে যে আপনার দুর্বলতা আছে, হাইপার টেনশন হাইপোটেনশন আছে, অ্যাংজাইটি আছে, যে কোনো মানে নর্মাল স্বাভাবিক, অত বড় ধরনের কারণ না, মানে এটা যেটা ভার্টিগো না, ডিজিনেস, শুধু মাথা ঘুরায় না, মাথা ঘুরাচ্ছে নর্মালি, সেক্ষেত্রে আপনারা কি ওষুধ দিবেন। এর আগে আমরা যতগুলো ওষুধ বলছি সবগুলো ওষুধ সিঙ্গেললি দিতে পারবেন। বেস্ট চয়েসগুলো আমি লিখে দেই, ট্যাবলেট সিনারন, শুধু সিনারন আর কি, হ্যাঁ, সিনারন দিতে পারেন 2 বেলা, খুব নিরাপদ ওষুধ। তারপরে অথবা কি দিতে পারেন, ট্যাবলেট ওই যে ভার্গন বলছিলাম, ভার্গন 5 mg। এখন আমাদের গ্রামে অনেকেই ভার্গনকে প্রেশারের ওষুধ মনে করে, হ্যাঁ, এটা ভুল কথা, এটা কোনো প্রেশার অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ না। এটা 3 বেলাও দিতে পারবেন, ঠিক আছে। আর কি দিতে পারবেন, ট্যাবলেট ওই যে অ্যাক্লিস প্লাস, মানে এটাও 2 বেলা করে দেন, সমস্যা নেই, যে কোনো একটা আর কি, হ্যাঁ, সব সব কিন্তু একসাথে না। এই 3টা আবার এটার সাথে শুধু যদি প্লাস লাগাই দেন সেটাও দিতে পারবেন, ট্যাবলেট সিনারন প্লাস
মানে শুধু প্লাসও দিতে পারবেন, মানে শুধু সিনারন অথবা সিনারন প্লাসও দিতে পারবেন। আমাদের এখানে আমরা পাইলাম কি সিনারন, সিনারন প্লাস, তারপর হচ্ছে ভার্গন, এরপর হচ্ছে যে আপনার অ্যাক্লিজ, শুধু অ্যাক্লিজ অথবা অ্যাক্লিজ প্লাস, তারপরে হলো যে আপনার মিনারিল বলছিলাম সেটাও কিন্তু ব্যবহার করতে পারবো, তবে মানে ইয়া না হইলে মিনারিল 8 ব্যবহার করতে পারবেন, তবে এটা ভার্টিগো না হইলে এখানে মিনারেল থেকে বিরত থাকাই ভালো। অন্যান্য স্বাভাবিক এই ছোটোখাটো ওষুধগুলো দিয়ে আপনার চিকিৎসা করলে সেই রোগীটা ভালো হয়ে যাবে। একই সাথে ভার্টিগো বলেন, ডিজিনেস বলেন, এই সমস্ত পেশেন্টকে কী করতে হবে, এই সমস্ত পেশেন্টকে বেড রেস্ট দিতে হবে। বেড রেস্টে থাকবেন, ব্যালেন্সড খাবার খাবেন, এবং আন্ডারলাইন কোনো রোগ ব্যাধি থাকলে সেটা ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসতে হবে, চিকিৎসা অথবা হচ্ছে যে অন্য কোনো লাইফস্টাইল ডিজিজ হলে সেটা নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে, এরকম আর কি। ঠিক আছে, এবার আমি একেবারে গ্রোসলি আবার একটাবার আপনাকে বলে দেই, আপনাদেরকে বলে দেই আসলে ভার্টিগোর পেশেন্ট কেমনে কি করবেন। ভার্টিগোর পেশেন্ট আপনারা গ্রামগঞ্জে যারা থাকবেন তাদের কাছে হয় কল আসবে, নাহলে সরাসরি চেম্বারে আসবে। কি বলবে, পেশেন্টের মাথা ঘুরাচ্ছে, এমন মাথা ঘুরানি, সামনে যা আছে সবকিছু স্পাইনিং হইতেছে, ঘুরতেছে, অথবা পেশেন্ট নিজেই বলতেছে আমি মনে হচ্ছে ঘুরতে ঘুরতে মাটির নিচে ঢুকে যাচ্ছি বা এই সামথিং এরকম কিছু বলবে। হ্যাঁ, এটা স্পাইনিং সেন্সেশনের কথা বলবে। একই সাথে সে বলবে আমার বমি বমি ভাব হচ্ছে, অথবা বমি হয়েছে 2-3 বার বা হচ্ছে, এরকম হইতে পারবে। কানের কিছু উপসর্গ আসবে, যে টিনিটাস, কানে শো শো ভো ভো, কানে একটু ফুলনেস ফিল করা। চোখের কিছু উপসর্গ আসবে, যে আনকন্ট্রোলড আইবল মুভমেন্ট, যেটাকে মিস্টিকমাস বলা যায়। ঠিক আছে, এই মিস্টিকমাস থাকতে পারে, এবং ব্লার্ড ভিশন, চোখে ঝাপসা দেখতে পারে। তাহলে চোখ, কান এবং জিআইটির কিছু উপসর্গ এবং মাথা ঘুরানি, এবং বলবে যে হাঁটতে পারছে না, তার হচ্ছে ইমব্যালেন্স লাগবে, ইকুইলিব্রিয়ামটা ব্যাহত হবে। ঠিক আছে, তো এই উপসর্গগুলো থাকলে আপনার কাজ হবে কি, আপনি মনে মনে ধরে নেবেন এটা ভার্টিগো, নিশ্চিতভাবে ভার্টিগো। এবার আরও কি করতে হবে, এক্সক্লুড করতে হবে এটার সাথে অন্য কিছু আছে কিনা, স্ট্রোকের সম্ভাবনা আছে কিনা, এগুলো কিছু আছে কিনা, সেটা এক্সক্লুড করার জন্য আপনি অবশ্যই তার প্রেশার মাপবেন, পালস রেট দেখবেন। প্রেশার এবং পালস রেট দেখে যদি সব কিছু ফেভারে থাকে, নর্মাল থাকে, স্বাভাবিক থাকে, তাহলে হচ্ছে ওকে অ্যাজ এ ভার্টিগো হিসেবে বা ভার্টিগো ধরে যেভাবে শিখাইলাম সেভাবে চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দিবেন। এরপরে যদি প্রেশার কম থাকে, লো প্রেশার থাকে, তাহলে এগুলোর সাথে ওআরএস অ্যাড করবেন, ওরসালিন, ওরাল রিহাইড্রেশন সল্ট, অথবা প্রয়োজনে হচ্ছে যে প্যারেন্টারল শিরাপথে কোনো কিছু দিতে পারবেন, অসুবিধা নাই। আর যদি হাই প্রেশার থাকে, উচ্চ রক্তচাপ থাকে, হতে পারে সে আগে থেকেই প্রেশারের পেশেন্ট, হাই প্রেশারের পেশেন্ট, অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ নিচ্ছে, এখন আপনি প্রেশার মেপে দেখতেছেন অনেক বেশি, এই ক্ষেত্রে এই পেশেন্ট ধরার দরকার নেই, এই পেশেন্টকে আপনি বিশেষায়িত ব্যবস্থাপনায় একজন ন্যূনতম গ্র্যাজুয়েট এমবিবিএস চিকিৎসকের কাছে পাঠিয়ে দিবেন। এখানে ঝুঁকি জড়িত থাকতে পারে, স্ট্রোকের সম্ভাবনা থাকতে পারে। আশা করছি বুঝাইতে পারছি। এরপরে আপনার চিকিৎসা দিয়ে দেওয়ার পরে কিছু কথা বলে দিবেন, বেড রেস্ট, বাসায় থাকবে, ঘোরাঘুরি কম করবে, ধীরে ধীরে উঠবে, ধীরে ধীরে বসবে, ধীরে ধীরে চলাফেরা করবে, সাবধানতা বজায় রাখবে, কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, যেহেতু ইকুইলিব্রিয়াম বা ভারসাম্যহীনতা তার মধ্যে থাকবে, সেজন্য যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, এছাড়া বলবেন যে যদি ক্লিনিক্যালি বা তার এই রোগ অবস্থাটা 3 থেকে 5 দিনের মধ্যে উন্নতি না হয়, তাহলে আমাকে আবার জানাবেন, অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চলে যেতে পরামর্শ দিবেন। ঠিক আছে, তখন বিশেষজ্ঞ চিকিৎসক সিটি স্ক্যান, এমআরআই এগুলো করে সুনির্দিষ্ট কারণ নির্ণয় করার পাশাপাশি এই ওষুধগুলো আপনি যেগুলো দিচ্ছেন এগুলো এক বা একাধিক ওষুধ সে রাখতেই পারে, রাখবে অবশ্যই। এই সিমটোমেটিক চিকিৎসার পাশাপাশি সে শুধু সুনির্দিষ্ট চিকিৎসাটা অ্যাড করবে। ঠিক আছে, সুনির্দিষ্ট চিকিৎসাটা অ্যাড করবে। এবার যদি শুধু ডিজিনেস, মানে ভাই মাথা ঘুরাচ্ছে, একটু কি কি ওষুধ দিবেন দেন, তো সেক্ষেত্রে আমরা যে অপশনগুলো শিখাচ্ছি আপনাকে, সেই ওষুধগুলো যে কোনো একটা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তবে মাথা ঘুরানির পেশেন্ট আসলে অবশ্যই সবার আগে ব্লাড প্রেশার মাপতে হবে, এইখানে উচ্চ রক্তচাপের কোনো বিষয় আছে কিনা, ট্যাকিকার্ডিয়ার মানে উচ্চ রক্তচাপের পাশাপাশি তার হৃদস্পন্দন অনেক বেশি কিনা, এগুলো জড়িত থাকলে অবশ্যই এগুলো কিছুটা ইমার্জেন্সি জড়িত থাকতে পারে। এগুলোর সাথে কোনো ইমার্জেন্সি জড়িত আছে কিনা সেটা আপনি দেখে একা একা নির্ধারণ করতে পারবেন না, সেই জন্য বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠিয়ে দিবেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পাঠিয়ে দিবেন অন্তত। ঠিক আছে, ওকে, তাহলে আজকের ক্লাস থেকে আশা করছি আপনারা উপকৃত হবেন, এবং যদি হয়ে থাকেন আমার জন্য দোয়া করবেন। আর একই সাথে সারা বিশ্বের মুসলিম যে মাজদুম মুসলিমগুলো আছে তাদের জন্য দোয়া করবেন, নিজের সর্বোচ্চটুকু দিয়ে প্রস্তুতি গ্রহণ করবেন, তাদের সাহায্য সহযোগিতা পাঠাবেন, এবং সর্বোপরি হচ্ছে যে যেটা বলতে চাই, নিজে সংশোধন হতে হবে আমাদেরকে, 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করতে হবে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা যতদিন না ফজরের জামাতে, জুমার জামাতের মতো মানুষ লোক সংখ্যা হচ্ছি, ততদিন আমাদের বিজয় আসবে না। তো আমরা যতই না যত কি করি না কেন, যদি আমরা
জামাতের সহিত মসজিদে গিয়ে নামাজ না পড়তে পারি, অর্থাৎ ফজরের সালাত বিশেষ করে যদি জামাতে কায়েম না করতে পারি, আমাদের মসজিদগুলোতে যদি সেই জুমার নামাজের মতো করে জামাতে ফজরের নামাজের লোক সংখ্যা না হয়, ততদিন আমাদের বিজয় আসবে না। আজকের এই যে অবস্থা, এগুলো সব আমাদের হাতের কামাই। একটু নিজে নিজে চিন্তা ভাবনা করবেন, আমাদেরকে আসলে সৃষ্টি করা হয়নি শুধু খাওয়ার জন্য, শুধু উপার্জন করার জন্য, শুধু বাচ্চা উৎপাদন করার জন্য। হ্যাঁ, মানুষের সৃষ্টির রহস্য, উদ্দেশ্য কি, এগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, খোঁজাখুঁজি করবেন, নিজেকে সম্পর্কে স্টাডি করবেন। যাই হোক, আমি যেই কথাগুলো বলছি, এই কথাগুলো আমি নিজেও পালন করার চেষ্টা করি এবং দোয়া করবেন আমি যেন পালন করতে পারি। পাশাপাশি আল্লাহ পাক যেন আপনাদেরকে পালন করার তৌফিক দেয়, আমিও দোয়া করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।